আল্লাহ 5ই আগস্টের পরে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারকে একটা সুযোগ দিয়েছিলেন ভালো পথে আসার জন্য। উনি সামনের সারিতে দাঁড়িয়ে ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাট আই এম সরি, আল্লাহ কাকে বেহেশতে নেবেন কাকে দোজখে নেবেন সেটা আল্লাহ একমাত্র বিচারক। কিন্তু এহেন চরিত্রের, এরকম চরিত্র হয়ে যে একদিকে নামাজ পড়বেন, আরেকদিকে দেশের বিরুদ্ধে কাজ করবেন, আরেকদিকে অন্যায় অত্যাচার করেছেন এবং সেই অন্যায়গুলোকে আবার চালিয়ে যাচ্ছেন। খুনি জিয়াউল আহসানের যথেষ্ট সাক্ষী প্রমাণ এবং তার নিজস্ব বয়ান দেওয়া হয়েছে, বহু সাক্ষী আছে, তার স্ত্রী পর্যন্ত গায়ে রক্ত ছিটে, দুজন মিলে স্বামী স্ত্রী মিলে। চিন্তা করেন কতটুকু কঠিন হৃদয় হতে পারে। আল্লাহ তাদেরকে সন্তান দেন নাই, যাদের সন্তান দেন নাই আল্লাহ তাদের মন তো আরো নরম থাকার কথা। এই সেনাবাহিনীর মাঝখানে বহুত বিতর্কিত অবসরপ্রাপ্ত অফিসার আছে যারা হাসিনা পালানোর পরে এবং হাসিনা পালানোর কিছুদিন আগে তারা এখন দেশপ্রেমিক হয়ে গেছে। তারা এখন মূর্খ হুজুগে বাঙালি তাদের পিছনে লাইন ধরেছে, মুগ্ধ হয়ে যায়, অথচ তাদের ব্যাকগ্রাউন্ড জানা না। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালায়, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন জনগণ, 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালায়, একই সাথে তখন বাংলাদেশে এই জিয়াউল আহসানের কোর্সমেট, তারই ব্যাচমেট মেজর রিমন, যে কানাডায় থাকে, সেও তখন ঢাকায় ছিল। এবং সে যখনই কানাডা থেকে ঢাকায় যেত তখনই সে এই খুনি জিয়াউল আহসানের বাসায় থাকতো। এবং তার সাথে এই রিমন একটা জাতীয় বাটপার, কানাডাতেও সে বাটপার নামে পরিচিত। এবং এই রিমন জিয়াউল হাসানের সাথে শত শত কোটি টাকার ব্যবসা তার, এবং কাকে ধরতে হবে, কাকে পাকড়াও করতে হবে, কাকে আয়না ঘরে ভরতে হবে, তার সাথেও তার অনেক যোগসূত্র আছে রিমনের। 5ই আগস্টে এটা সরাতে পারে না। 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালায়, তখন এই খুনি জিয়াউল হাসান তার হাতে শেখ হাসিনা থেকে আরম্ভ করে, জেনারেল ওয়াকার থেকে আরম্ভ করে, তার অধীনে ওই সময় যত সেনা প্রধান, বড় বড় জেনারেল, সিভিল প্রশাসনের যত বড় বড় সচিব, এদের যত আকর্ম কুকর্ম, যত হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, এগুলো সমস্ত সাক্ষী প্রমাণ। কারণ তার কাজই ছিল এগুলা, টেলিফোনে আড়ি পাতা এগুলা করা। সে এইগুলো হাসিনা থেকে আরম্ভ করে সবার সাক্ষী সে নিজের হাতে রিমনের কাছে হস্তান্তর করে 5ই আগস্ট রিমনকে বাংলাদেশ বিমানবন্দর দিয়ে আবার কানাডায় পালাতে সাহায্য করে। রিমনের কাছে হাতে সকল সেনাপ্রধান থেকে আরম্ভ করে সকলের আকাম কুকামের নথিপত্র রয়ে গেছে, যেন খুনি জিয়াউল হাসানকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন তাকে ফাঁসি না দিতে পারে, বিচার না করতে পারে। কারণ যতদিন রিমনের হাতে এবং আরো কয়েকজনের হাতে এই সাক্ষী প্রমাণ থাকবে, ততদিন জেনারেল ওয়াকার এবং অন্যান্য বড় বড় সচিবরা বিচার প্রক্রিয়ায় বাধা দিবে এবং তাকে ফাঁসি থেকে দূরে রাখবে। কারণ আর নয়তো তাদের আকাম কুকামের সমস্ত জিম্মি করে রাখার মতো, সমস্ত জিনিসপত্র ওনার কাছে। 5ই আগস্ট হাসিনা পালার পরে, 8ই আগস্ট ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার প্রায় মাস 2 পরে সেনাপ্রধান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র চলে যান। না, উনি একটা সেনাপ্রধানের, আমি যেহেতু সিনিয়র জেনারেলদের এবং সেনাপ্রধানের সাথেও কাজ করেছি, সিনিয়র জেনারেলদের সাথে কাজ করেছি, এবং অনেক অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছি, বিশেষ করে বেগম জিয়া এমনকি শেখ হাসিনার প্রথম শাসনামলও, সেই 97 থেকে 2001 পর্যন্ত তাদের কি করে তাদের প্রতিটা কি বলে এটাকে আইটিনারি তৈরি করা হয়, একদম মিনিট ঘন্টা মিনিট দিয়ে কোথায় খাবেন, কখন ঘুমাবেন, কখন বিশ্রাম করবেন, কখন চা খাবেন, কখন পানি খাবেন, সবকিছু লিপিবদ্ধ থাকে। তা দেখে দেখে ওনার টিম সেইভাবে চলে। তার আগে থেকে আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে হাজির হয়ে যায়, সব রেডি করে রাখে। সুতরাং একটা সেনাপ্রধান যুক্তরাষ্ট্র যাবে আর কানাডায় যাবে, সেটা কানাডার যাওয়ার যাত্রাটা আইটিনারিতে থাকবে না। কারণ বাংলাদেশের মানুষ যেন না জানে, বাংলাদেশের সাংবাদিক বা সাংঘাতিক বা মিডিয়া কেউ যেন না জানে, আইএসপিআর কে যেন না বলতে হয়, সেই জন্য উনি শুধু আমেরিকায় গেছেন। আমেরিকার নাম প্রকাশ করা হয়েছে। আমেরিকায় গিয়ে উনি কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন। কি জন্য? এই রিমনের সাথে দেখা করে রিমনের কাছ থেকে উনার সাক্ষী প্রমাণ নথিগুলা গ্রহণ করার জন্য। এই কথা মানে ওনার ব্যাপারে যেগুলো আছে, এই কথা এখনো কোথাও প্রকাশিত হয় নাই। প্রথম ব্যক্তি আমি বললাম, কিন্তু আমি এটা 5ই আগস্টের পর থেকে জানতাম, মনে করেছিলাম, সুযোগ দিয়েছিলাম। আল্লাহ 5ই আগস্টের পরে সেনাপ্রধানকে, জেনারেল ওয়াকারকে একটা সুযোগ দিয়েছিলেন ভালো পথে আসার জন্য। উনি সামনের সারিতে দাঁড়িয়ে ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাট আই এম সরি, আল্লাহ কাকে বেহেশতে নেবেন কাকে দোজখে নেবেন সেটা আল্লাহ একমাত্র বিচারক। কিন্তু
এহেন চরিত্রের এরকম চরিত্র হয়ে যে একদিকে নামাজ পড়বেন, আরেকদিকে দেশের বিরুদ্ধে কাজ করবেন, আরেকদিকে অন্যায় অত্যাচার করেছেন এবং সেই অন্যায়গুলোকেও আবার চালিয়ে যাচ্ছেন, এই মুনাফিকি চরিত্র নিয়ে আল্লাহ কি করবেন আল্লাহই ভালো জানেন। আপনি হয়তো মনে করছেন আল্লাহ কিছু দেখে আর কিছু দেখে না। সুতরাং আজকে আমি এটা প্রকাশ করতে বাধ্য হলাম। আরো এরকম 1 টন কথাবার্তা আমার কাছে আছে। অনেক কথাবার্তা আমি বলি না জাতীয় স্বার্থে, কারণ দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা অনেক যারা বক্তা আছে তাদের ভিতরে কোনো দায়িত্ববোধ নাই। সকাল বিকাল সে কিছু একটা নাটক করে বলল আর মনে করে হয়ে গেল। এর মাঝে কিন্তু দলে দলে মারামারি লাগছে, এর মাঝখানে কিন্তু দলে দলে হিংসা বাড়ছে, শত্রুতা বাড়ছে। তাতে কি হচ্ছে, ভারত সফল হচ্ছে, কারণ তারা ভারতের মিশনকেই তারা সাকসেসফুল করছে। কিন্তু আমি সবসময় আমার মিশন দেখি যেটা বাংলাদেশের সত্যি কথা প্রকাশ করলে যেটাতে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ক্ষতি হতে পারে সেই কথাগুলো আমি লুকিয়ে রাখে বলি না। কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে এই কথাটা বলতে বাধ্য হলাম এই কারণে, ডক্টর ইউনূস সাহেব এবং ব্যারিস্টার তাজুল, আপনারা দয়া করে কোন প্রকার তদবির, সেটা সেনা প্রধানের হোক আর কোন সচিবের হোক, কারোর তদবির শুনবেন না। এই বরখাস্ত খুনি জিয়াউল আহসানের যথেষ্ট সাক্ষী প্রমাণ এবং তার নিজস্ব বয়ান দেওয়া হয়েছে, বহু সাক্ষী আছে, তার স্ত্রী পর্যন্ত গায়ে রক্ত ছিটে, দুজন মিলে স্বামী স্ত্রী মিলে, চিন্তা করেন কতটুকু কঠিন হৃদয় হতে পারে। আল্লাহ তাদেরকে সন্তান দেন নাই, যাদের সন্তান দেন নাই আল্লাহ তাদের মন তো আরো নরম থাকার কথা। আমি 2020 সালে একটা ভিডিওতে আমি এই জিয়াউলকে বলেছিলাম, জিয়া তোমাকে তো আল্লাহ সন্তান দেন নাই, তোমার মন তো আরো নরম থাকার কথা, তুমি অন্যের সন্তানদের মা বাবাকে কিভাবে তুমি গুম করে হত্যা করো। একটু কথা তাদের বুকে ঢুকে নাই। আমাকে 3-4 বার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ফেসবুকে, আমি গ্রহণ করি নাই। আর তারপরে তার ওই যে ব্যবসায়িক এবং খুনের পার্টনার রিমনের মাধ্যমে খোঁজ খবর নিত, আমি কি করি, কানাডায় কোথায় চলাফেরা করি, এই করে সেই করি। আমার সামনে আমাকে দেখলে রিমন আবার চোরের মতো মাথা নিচে করে কথা বলে, ভয় থাকে যে কখন কি করে বসি। তো আজকে এই রিমন বাংলাদেশের প্রকাশ্য শত্রু, কারণ খুনি জিয়াউল আহসানের সাথে দেশ বিরোধী সে কাজ করেছে। এবং আমি এই রিমনকে জনগণ ক্ষমা করে দিবে যদি রিমন খুনি জিয়াউল আহসানের সকল সাক্ষী প্রমাণ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ব্যারিস্টার তাজুলের হাতে তুলে দেয়, তাহলে আমি রিমনকে জনগণের পক্ষ থেকে জনগণকে অনুরোধ করব রিমনকে ক্ষমা করতে। আমি এমনকি প্রয়োজনে সাক্ষী প্রমাণ এগুলো আমার খাতে হস্তান্তর করলেও আমি ব্যারিস্টার তাজুলের কাছে তুলে দিব, কারণ ওনার সাথে আমার যোগাযোগ আছে। অসংখ্য ধন্যবাদ মেজর দেলোয়ার হোসেন। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। আর কিছু যদি বলতে চান। আমার শেষ বক্তব্য, আপনারা শিবির বলে কথা নয়, যারা ভালো মানুষ তাদের সাথে থাকুন। এনসিপি তোমরা নতুন দল, পথ বহুদূর। ডক্টর ইউনূস কি চাইলো, তোমরা কি চাইলা সেটা বড় কথা নয়, বাস্তব তোমাকে দেখতে হবে যে তোমরা মাত্র শুরু করেছো, তোমাদের বহু পথ পাড়ি দিতে হবে। তবে পথটা ছোট হবে, শর্টকাট হবে যদি তোমরা ভালো মানুষের সাথে একসাথে মিলে কাজ করো, যদি তোমার জামাত শিবিরের সাথে মিলে কাজ করো। এর মাঝখানে চোখ সারাক্ষণ খোলা রাখো, যেই দলেরই হোক কোনো টাউট বাটপার যেন ঢুকতে না পারে। এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিতর্কিত টাউট বাটপারও যেন ঢুকতে না পারে। এই সেনাবাহিনীর মাঝখানে বহুত বিতর্কিত অবসরপ্রাপ্ত অফিসার আছে যারা হাসিনা পালানোর পরে এবং হাসিনা পালানোর কিছুদিন আগে তারা এখন দেশপ্রেমিক হয়ে গেছে। তারা এখন মূর্খ হুজুগে বাঙালি তাদের পিছনে লাইন ধরেছে, মুগ্ধ হয়ে যায়, অথচ তাদের ব্যাকগ্রাউন্ড জানে না, এদের ব্যাকগ্রাউন্ডগুলো কি কি। কেউ গুম খুনের সাথে জড়িত ছিল, কেউ র্যাবে ছিল, কেউ র্যাবে থেকে চুরিদারি করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল। আবার কেউ আওয়ামী লীগের প্রশংসা করেছে, আওয়ামী লীগের ছায়া তুলেছিল, আওয়ামী লীগ পালানোর পরে হঠাৎ করে পোল্টি মেরে কালার চেঞ্জ করে এখন তারা দেশপ্রেমিক হয়ে গেছে। আপনাদের জনগণকে সচেতন হবে, যত বেশি সচেতন হবেন ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র এবং আগামী নির্বাচন তত শক্তিশালী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। অসংখ্য